সময় যত গড়াচ্ছে সংবিধান সংস্কার ইস্যুতে ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী দলগুলোর মধ্যকার বিরোধ ততই তীব্র আকার ধারণ করছে। এরই মাঝে গণভোট ইস্যুতে সরকারি দল জনগণের সঙ্গে প্রতারণা করছে অভিযোগ তুলে বিক্ষোভে ডাক দিয়েছে জামায়াত সহ 11 দলীয় জোট। যেই ছেলেপেলেদের রক্ত রিপোর্ট দিয়ে আজকে আপনি পার্লামেন্টে ঢুকে বক্তৃতা করার সুযোগ পাচ্ছেন, আজকে তাদেরকে পর্যন্ত কটাক্ষ করে কথা বলা হচ্ছে। কোটি টাকার মানহানি মামলা, আমার এই থানা বিক্রি করলে এত টাকা হবে? পাগলা কুকুরে কামড় দিলেও মানুষ এরকম খেপা খেপে না। যে 71 থেকে শুরু করে আজকে পর্যন্ত প্রতিটি জায়গায় তারা নানান নামে, নানান মোড়কে, নানান প্যাকেজের মাধ্যমে আমাদেরকে ভেতরে একই মত দিয়ে তারপরে ডিসপ্লে করেছে, আমাদের সামনে এনে দিয়েছে। আমরা সামনে উপরে দেখেছি, ওয়াও, এটা তো হ্যাঁ, এই যে বাঙালি, আমরা বাঙালি বুঝছি না, বাঙালি বলে তারপর আমাদেরকে ঢুকাই দেওয়া হয়েছে। আমি আপনাদের খুব মানে স্পর্শকাতর একটা বিষয় নিয়ে কাজ করছি। আমি এটা নিয়ে পড়ছিও। আমি আপনাদের একটা জিনিস দেখাই, মানে কত ভয়ঙ্কর একটা জিনিস। আপনাদের যার বাসায় আপনার এইটা আছে, এই যে এই বইটার এগুলোর এরকম আরও 14টা খণ্ড আছে। আপনার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র আমি যেটা দেখালাম, এটা 3য় খণ্ড। তো 3য় খণ্ডের ভেতরে আমি আজকে একটা জিনিস ভাই, এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের এই 55 বছরে এই জিনিসগুলো আমাদের কেউ ঘাটেও নাই, ওরা ওদের মতো করে তারপরে এনে আমাদেরকে যা দেখিয়েছে, যা বুঝিয়েছে, আমরা সেটাই বুঝেছি। ভাই, আপনার মুক্তিযুদ্ধের প্রতি ভীষণ রকমের দুর্বলতা আছে, ভালোবাসা আছে। ভাই, আমার কোনো সমস্যা নেই, আমারও আছে। রিয়েল মুক্তিযোদ্ধা যে, তার প্রতি আমারও আছে। যদি নাই কেউ বীরাঙ্গনা হয়ে থাকে, তার প্রতি আমার ভালোবাসা আছে। বাট সব তো ভোগাজ, এই ভোগাজ গল্প আমাদেরকে শেখানো হয়েছে। দেখেন, কেন্দ্র থেকে তৃণমূল, সর্বত্র জামাতের নজিরবিহীন প্রস্তুতি। জামাত শক্তি প্রদর্শন করতে বিরাট প্রস্তুতি নিয়েছে। জামাত কি করবে, কিভাবে শক্তি দেখাবে, বিএনপি কল্পনাও করতে পারবে না। বিএনপি সামনে কঠিন পরিস্থিতি পড়বে। অবশেষে 11 দলীয় জোট মাঠে নামার ঘোষণা, তারা কিন্তু অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে। অর্থাৎ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তার শক্তি প্রদর্শন করার জন্য কিন্তু মাঠে নামার ঘোষণা দিয়েছে এবং বিএনপি সরকারকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে। বিএনপি সরকার রক্তের সাথে বেইমানি শুরু করেছে। দর্শক, বিরোধী দলীয় নেতা কর্মীরা এবং কি সাধারণ জনতা সকলের একটাই দাবি, সরকার যেন জুলাইয়ের রক্তের সাথে যেন বেইমানি না করে। কিন্তু যতটুকু এ পর্যন্ত বোঝা যাচ্ছে বা বোঝার চেষ্টা করা হচ্ছে, তাতে বোঝাই যাচ্ছে যে জুলাইয়ের সাথে বেইমানি করার চেষ্টাই করছে। কিন্তু দর্শক শ্রোতা, ইতিমধ্যে এ নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ার তোলপাড়। ভিডিও শুরুতে যেহেতু অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, সাংবাদিক ইলিয়াস হোসেনের একটা বক্তব্য আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা শুনলেই বুঝতে পারবেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। দেশে নতুন সরকার কিন্তু ঠিকভাবে কি দেশ আসলে চালাতে পারছে? একের পর এক কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে বর্তমান সরকার জনাব তারেক রহমান। কেননা এই দেখেন, একের পর এক কিন্তু দেশের ভিতরে অরাজকতা চলেই আসছে এই নতুন সরকার আসার পর থেকেই। তাহলে কি দেশে বেশি দিন টিকতে পারবে না সরকার, এমনটাই কি আন্দাজ করা যাচ্ছে? দর্শক, যাবতীয় বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। যেহেতু ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা আপনারা দেখে যাবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওগুলো দেখে আসি। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। রয়ের পরীক্ষিত একজন এজেন্ট ভারতীয় কোটায় এবারে নির্বাচনে জয়ী হয়ে এসেছে, তারপর তাকে মন্ত্রী বানানো হয়েছে। শুধু সে একা না, ভারতীয় এবার 21 জন এমপি ছিল। আমি আপনাদের বাংলাদেশের প্রতিটা মানুষের বলবো, আপনার এলাকায় বিএনপির যে ক্যান্ডিডেট আছে, যিনি পাশ করেছেন, তিনি তো হয়তো এখন স্বীকার করবেন না। সম্ভাব্য প্রার্থী যারা ছিল, যারা মনোনয়ন পায় নাই, সবার কাছে গিয়ে জিজ্ঞেস করেন নির্বাচনের আগে তাদের কাছে বিশেষ একটা নাম্বার থেকে ফোন এসেছিল, এবং আমি 3-4 জনের কাছে শোনা 3-4 জনের নাম্বার মিলায়ে আমি ওই সেম নাম্বারই পেয়েছি। ওই নাম্বার থেকে ফোন করে সবাইকে বলা হয়েছে যে আপনি আমাদের হয়ে যদি কাজ করেন, তাহলে আপনার মনোনয়নের ব্যাপারে আমরা বিএনপিকে করব। আমি জানি না, আমার কাছে স্বীকার করেছে যে তারা নাকি স্বীকার করে নাই তাদের সাথে। হইতে পারে, হয়তো করেছে, আমার কাছে বলেছে মনোনয়ন পায় না, এই জন্য হয়তো আমার কাছে বলেছে যে আমরা স্বীকার করিনি। তো স্বীকার করে নিয়ে তারপরে তাদের মনোনয়ন পেতে হয়েছে। এরকম বিএনপিতে টোটাল 21 জন আছে। এর বাইরে আছে কিনা জানি না, আমি 21 জনের কথা জানি। এই 21 জনের জন্য আবার হিন্দুদের যেসব নেতা আছে, বিশেষ করে উগ্র নেতা, এই যে গোবিন্দ প্রামাণিক থেকে শুরু করে আপনার ওর নাম কি সন্তোষ শর্মা, এরা মাঠে মাঠে গিয়ে একদম প্রতিটি এই আসনে গিয়ে তাদের যে সংখ্যালঘু ভোটার আছে তাদেরকে নিশ্চিত করেছে যে তারা যেন অবশ্যই ধানের শেষে ভোট দেয়। সেই ভোট নিয়েও এই নিতাই রায় চৌধুরীরা পাশ হয়ে আসতে পারেনি, তাদেরকে পাশ করানো হয়েছেই মন্ত্রী বানানোর জন্য, এবং মন্ত্রী বানানো হয়েছে এই কাজ করার জন্য। কী কাজ করার জন্য? তিনি একটা বক্তব্য দিয়েছেন, শুনে খুব মনে হবে যে আহা, খুব গো বেচারা টাইপের। এরা প্রশিক্ষণ নিয়ে আসে,
ভারত থেকে এদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় কথা কীভাবে বলতে হবে, খুব এদের মনে হবে কিছু, এই যে প্রথম আলো দেখেন না, ডেইলি স্টারে দেখেন না, মনে হয় কিচ্ছু বোঝে না, এদেরকে এভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। তারা এসে তিনি কালকে বললেন যে দুইটা নামের মধ্যে, মঙ্গল শোভাযাত্রা আর আনন্দ শোভাযাত্রা, এই দুইটা নামের মধ্যে কোনো পার্থক্য তিনি দেখেন না। এই বিতর্কে তিনি যেতে চান না। বিতর্কে তোরে যাইতে বলছে কে রে শালা রয়ের বাচ্চা, তোরা বলছে কেউ বিতর্কে যাইতে? গত বছর এটা আনন্দ শোভাযাত্রা হিসেবে পালিত হয়েছে, এই বছর আনন্দ শোভাযাত্রা হিসেবে পালিত হচ্ছে, বিতর্কে তোকে যেতে বলছে কে? এখন তর্ক যদি করতে চায়, তর্কের খাতিরে খুব সুন্দর একটা তর্ক হইতে পারে, ভাই আগে তো মঙ্গল শোভাযাত্রা হইতো, গত বছর এটা চেঞ্জ করেছে। আমরা কনভার্ট হইতে চান, আমরা রিভার্ট যদি হইতে চান তাহলে রিভার্ট হন, রিভার্ট হইতে হবেন। হইলে আপনি যাবেন, এই যে ছবিটা দেখছেন, এইটা আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রথম চারুকলা যখন কিনা করে 1396 বাংলা, তখন তারা আনন্দ শোভাযাত্রা নামে করেছে। ছবিটা সুন্দর করে যদি আপনারা দেখেন, আপনারা গুগলে সার্চ দিলে অনেকগুলো ছবি পাবেন ওই সময়ের। এই ছবিটার ভিতরে একটু দেখেন তো, কোনো মানুষের হাতে বা কোনো জায়গায় কোনো প্রতিমা, কোনো কার্টুন, কোনো মূর্তি, কোনো পশু পাখির কোনো অবয়ব, কোনো কিছু দেওয়া হয়েছে? সবাই মাথার মধ্যে ওই যে অনুষ্ঠান উপলক্ষে একটা ছিল, ওইটা পড়েছে, পরে এসে তারপরে এই ক্যাপ মতো এটা পরে তারপরে তারা আনন্দ শোভাযাত্রা করেছে। আনন্দ শোভাযাত্রা কেন? বাংলা নববর্ষ, আমরা যেহেতু বাংলাদেশি, সেই হিসাবে আমরা বাংলাদেশের করবো। কিন্তু এটাকে কেন্দ্র করে আমরা ধরেন, আমরা তারপরে মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল কথাটাও তো, মঙ্গল তো ভালোই, তাই না? শুনতে ভালো লাগে না? আমাদের কোনো সমস্যা ছিল না, আমরা এতদিন ধরে এগুলো পালন করে এসেছি। এই ভারত এবং আওয়ামী লীগ তারা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে না, এগুলো করা যাবে না, কারণ এগুলো করিয়ে তোমাদেরকে দিয়া তারপরে মূর্তি পূজা করানো হচ্ছে। কেমন করানো হচ্ছে আমি আপনাদেরকে একটু বলি। আমি আজকের প্রোগ্রামটা করতে পিনাকি দাদার একটু সহযোগিতা নিয়েছি। উনি এই বিষয়গুলো নিয়ে আগে একবার কথা বলেছিলেন, ওনার দুইটা ভিডিও আমি দেখেছি, ভিডিওগুলো দেখে সেখান থেকে কিছু বক্তব্য আপনাদেরকে আমি ব্যবহার করব। আচ্ছা, সেখানে একটা গান আমরা দাদার মুখ থেকে, এই যে নববর্ষের যে গানের মাঝখানে যে কথাগুলো বলে, দাদার মুখ থেকে একটু শুনি, আপনারা শুনেন আগে। পয়লা বৈশাখে যে গানটা গায় সেটা কি আমরা গ্রহণ করতে পারি? পয়লা বৈশাখে ওনারা বেনি দুলায় গান গায় আর কি, তার মাঝে ফুল টুলো গুজে দেয় আর কি, একটা দুইটা। তো কয় কি, তারা কি গান গায় মনে আছে? গান গায়, তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষরে দাউড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, এসো এসো অগ্নি স্নানে শুচি হোক ধরা। যা কিছু পুরাতন সেটা কি জীর্ণ হোক, তাই আমরা তো পুরানা, দিনে দিনে আরো পুরানা হই, তাই না? শেখ মুজিবও তো পুরানা, মুক্তিযুদ্ধ তো পুরানা, তাই না? বাংলাদেশও তো পুরানা, 50 বছর হয়ে গেছে। আজান মঞ্জিলও তো পুরানা, ঢাকা বিশ্ববিদ্যালয় তো পুরানা, তাই না? কান্তজির মন্দিরও তো পুরানা, তো ওইটাকে কি আমরা উড়াই দেবো? হ্যাঁ, যা কিছু পুরানো সেগুলো তো আমাদের স্মৃতি, সেটা আমাদের ইতিহাস, সেটা আমরা আজকে যা হয়ে উঠছি সে হয়ে ওঠার ইতিহাস। এই পুরানোটা কি আমরা ভাষায় দিতে পারি? পারি না তো। মুমূর্ষকে আমরা উড়াই দিতে পারি না তো। তাহলে রক্ষা করা আমাদের কর্তব্য, মুমূর্ষরে আমাদের রক্ষা করতে হবে। অগ্নিস্থানে পৃথিবীতে শুচি করতে হবে, তার মানে পৃথিবীকে অশুচি, অপবিত্র? পৃথিবী তো অশুচি, অপবিত্র না যে তারা আগুনে পুড়াইয়া পবিত্র বা শুচি করাইতে হবে। আগুনে দিয়া পুড়াইয়া শুচি করায় তো অগ্নি উপাসকেরা, আমরা কি অগ্নি উপাসক? আদার বা অপর অন্য, সে আপনার দুনিয়ারে অপবিত্র বা অশুচি করে রাখছে, আপনি তারা জ্বালাইয়া পুড়িয়া দিয়ে পবিত্র করবেন। এটা হইতেছে ওয়ার অন টেররের প্রজেক্ট। আপনারা এই গানটারে মোটিভ বানান, আপনারা এই গানটারে থিম বানান। এই গানটার গান মূল মোটিভে চক্ষু বড় বড় কইরা ভয় দেখানি জল জলে সূর্য থাকে। যাই হোক, বুদ্ধি আছে, হাতে তো কার্পেট বোমা নিয়ে শোভাযাত্রা করা যায় না, তাই না? এইভাবে ওয়ার অন টেরর গেলাইতেছেন। হ্যাঁ, ওয়ার অন টেরর জিন্দাবাদ তো কইতে পারেন না, তাই কারণ অগ্নি স্নানে শুচি হোক ধরা। বাহ, কি চমৎকার বুদ্ধি! দেখেন, গানটা শুনতে তো খুব ভালো লাগে। আমরা ছোটোবেলা থেকে, আমি নিজেও তো এই গান খেয়েছি বোধহয়, মানে মনের অগোচরে, যে এসো হে বৈশাখ এসো এসো, কি সুন্দর, আহা কি সুন্দর অসাম্প্রদায়িক একটা গান আমরা শুনি বৈশাখ মাস আসলে। এই গান যদি না বাজে তাহলে তো বাঙালি পনাই তো আর থাকবে না, এই বাঙালিত্বই পুরা নষ্ট হয়ে যাবে, এটা মনে করে আমরা গেয়েছি, কোনো সমস্যা নাই কিন্তু এখানে। বাট তারা যে সুকৌশলে এই যে জাতীয় সঙ্গীতের মতো এটার ভেতরে সুন্দর করে তাদের মায়েদেরকে আপনার সুন্দর করে এই কি বলে পূজা টুজা করার যা কথাবার্তা সব কিছু কিন্তু এখানে ঢুকানো আছে। এখন এই যে জিনিসগুলো, যে বিতর্কগুলো যে আসলো, এই বিতর্কগুলো কেন? আমাদেরকে এতদিন ধরে আমরা কিন্তু এগুলোর কোনো কিছু আমরা হিসাব করি নেই। সেই 71 থেকে শুরু করে আজকে পর্যন্ত প্রতিটি জায়গায় তারা নানান নামে, নানান মোড়কে, নানান প্যাকেজের মাধ্যমে আমাদেরকে ভেতরে একই মত দিয়া তারপরে ডিসপ্লে করেছে, আমাদের সামনে এনে দিয়েছে। আমরা সামনে উপরে দেখেছি, ওয়াও, এটা তো হ্যাঁ, এই যে বাঙালি, আমরা বাঙালি, বুঝছেন না, বাঙালি বলে তারপর আমাদেরকে ঢুকাই দেওয়া হয়েছে। আমি আপনাদের খুব মানে স্পর্শকাতর একটা বিষয় নিয়ে কাজ করছি, আমি এটা নিয়ে পড়ছিও। আমি আপনাদের একটা জিনিস দেখাই, মানে কত ভয়ঙ্কর একটা জিনিস। আপনাদের যার বাসায় আপনার এইটা আছে, এই যে এই বইটার এগুলোর এরকম আরও 14টা খণ্ড আছে। আপনার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র, আমি যেটা দেখালাম এটা 3য় খণ্ড। তো 3য় খণ্ডের ভেতরে আমি আজকে একটা জিনিস, ভাই এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের এই 55 বছরে এই জিনিসগুলো আমাদের কেউ ঘাটেও নাই, ওরা ওদের মতো করে তারপরে এনে আমাদেরকে যা দেখিয়েছে, যা বুঝিয়েছে, আমরা সেটাই বুঝেছি। ভাই আপনার মুক্তিযুদ্ধের প্রতি ভীষণ রকমের দুর্বলতা আছে, ভালোবাসা আছে, ভাই আমার কোনো সমস্যা নেই, আমারও আছে। রিয়েল মুক্তিযুদ্ধ আছে, তার প্রতি আমারও আছে। যদি নাই কেউ বীরাঙ্গনা হয়ে থাকে, তার প্রতি আমার ভালোবাসা আছে। বাট সব তো ভোগাজ, এই ভোগাজ গল্প আমাদেরকে শেখানো হয়েছে। দেখেন, মুক্তিযুদ্ধের 4 মূলনীতি আমরা কি শুনেছি?
অসাম্প্রদায়িকতা, অসাম্প্রদায়িক বাংলাদেশ, বাবারে বাবা, অসাম্প্রদায়িক। আমার দেখায়েন তো মুক্তিযুদ্ধের আগে থেকে 23 বছরের যেই এই পাকিস্তান বিরোধী আমাদের যত আন্দোলন হয়েছে, আপনি বলেন তো কোনো এক জায়গায় কোনো এক নেতা কোনো এক দফায়, শেখ মুজিবের 6 দফা তো আছে, কোনোদিন বলেছে যে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই? অবাক হয়ে যাবেন ভাই, এগুলি যত পড়াশোনা করি পাগল হয়ে যাই। এইখানে মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র, এই যে মুজিবনগরে আপনার ইয়েরা যে পড়ল, সেখানে 14 এপ্রিল এটার স্বাধীন বাংলার সংগ্রামী জনগণের প্রতি বাংলাদেশ সরকারের যে প্রবাসী সরকারটা গঠিত হলো, তাদের প্রথম বাংলাদেশের মানুষের কাছে একটা আমি এটা নিয়ে কাজ করছি, আপনারা বিস্তারিত এটা পরে জানবেন। আমি শুধু একটা জিনিস আপনাদের বলি, সেখানে তারা এই নির্দেশাবলী বলতে গিয়ে প্রথম যেই শব্দটা, সেই শব্দটা তারা ব্যবহার করেছে আল্লাহু আকবার। এই যে দেখেন, এটা একদম উপরে লাইনটা স্ক্রিনশট নিয়ে আপনারা এটা একটু দেখেন। তো এটাই না, শুধু একদম এটার হচ্ছে 3য় খণ্ডে, আমি 18 নম্বর পৃষ্ঠাতে আছি, আপনারা একটু দেখে নিন। মানবতার বিরুদ্ধে হানাদার বাহিনী দানবীয় শক্তিতে ঝাঁপিয়ে পড়েছে, তাদের সহায় আধুনিক মরণাস্ত্র আর আমাদের সহায় পরম করুণাময় সর্বশক্তিমান আল্লাহ তাআলা। শুনছেন কোনোদিন? এটা মুক্তিযুদ্ধের দলিলপত্র ভাই, এটা আমার মানে কারো লেখাই না, সরকারের মুক্তিযুদ্ধের দলিলপত্র। এটার আপনি চাইলেই করতে পারেন না, বাট অনেক কিছু, যেমন এই যে ঘোষণাপত্রের শুরু করেছে কোরআনের আয়াত দিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম বলে, শেষ করেছে কোরআনের আয়াত দিয়া আল্লাহু আকবার বলে, তারপরে শেষ করেছে। এটা মুক্তিযুদ্ধ। আমাদেরকে এখন শেখানো হয়েছে কি, কিছু কিছু ভিডিও ফুটেজও আছে, জয় বাংলা, শেখ মুজিব, শেখ মুজিব। আরে বেটা, শেখ মুজিব তোরে লাগায় নাই কেউ, ওই সময় শেখ মুজিব তোরে ই করছে কেউ? ওইটা যেটা হয়েছে বিএলএফ, যেটারে ওই যে দেরাদুনে নিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে, ট্রেনিং দেওয়া ওইখানে কিছু জায়গায় তারা এই ট্রেনিংগুলোর ভিতরে তোমরা মুজিব বলো, মুজিব 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 ই করছে। বাট মুজিবের কিছুই তো ছিলই। বাংলাদেশের মানুষ মুজিবের অবর্তমানে, মুজিব তো করে যায় নাই, সে তো ঘোষণা দিয়েও জানে, সে যুদ্ধ চায় না, সে স্বাধীনতাও চায় না। এটা আপনারা অনেকবার অনেক জায়গাতে দেখেছেন। যে বিশ্বাস করে না তারা বিশ্বাস করানো যাবেও না, বাট আপনারা যারা নিরপেক্ষ তারা জানেন এটা। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু তার অবর্তমানে মানুষের আবেগ দিয়ে একদম সর্বোচ্চ ভালোবাসা শেখ মুজিবের প্রতি দেখিয়েছিল। সেই শেখ মুজিব পাকিস্তান থেকে ফিরে এসে তারপরে ভারতের জন্য কি করেছে, তারপরে পাকিস্তানের হয়েও তারপরে আবার পরে কী করেছে, মানুষকে কীভাবে হত্যা করেছে। মুক্তিযোদ্ধাদের নিয়ে এখন এই যে কিছু কিছু গাঁজাখোর করে না, গত 1.5 বছর নাকি মুক্তিযোদ্ধাদের বিশাল অসম্মানিত করেছে। মুক্তিযোদ্ধাদের অসম্মানিত তোর বাপ করে গিয়েছে সবার আগে, তোর বাপকে মেরেছেও মুক্তিযোদ্ধারা, সব কটা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। এই মেজর ডালিম, বীর উত্তম, বেটা বুঝিস কিছু। তারপরে হইল গিয়া এই যে কজন, এই গ্রুপে যে কজন, কর্নেল রশিদ, কর্নেল ফারুক, রাশেদ ভাই, যা আছে, সব কটা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বেটা। এরা তোর বাপের মারছে। কারণ কি, তোর বাপ 15,000 মুক্তিযোদ্ধাকে মারছে যারা জাসদের ছিল, 15,000। তোর বাপ এই সিরাজ শিকদার, তোর বাপ কি মুক্তিযোদ্ধা ছিল না? সিরাজ শিকদারের ক্রস ফায়ার দিচ্ছে তোদের এই শেখ মুজিব বাপ। এমনি মারে নাই, এমনি মানুষ কেউই তোর বাপের মরে গেছে, তারপর মুখের মধ্যে লাথি দিতেও যায়নি কেউ। কেন যায়নি? এমনি জানে বাংলাদেশ মানুষ ভালোবাসা দিয়েছে শেখ মুজিবকে। সেই শেখ মুজিবকে এই বড় বানিয়েছে এরা। কেন বানিয়েছে? কারণ হলো তারা মুজিববাদ দিয়ে একটা জিনিস প্রতিষ্ঠিত করতে চেয়েছে, এই দেশে অসাম্প্রদায়িক, সেই যে কংগ্রেসের যেই আপনার ভারতের সংবিধান যেটা ওরা করতে পারে না ভারতে, সেই অসাম্প্রদায়িক চেতনারে বাংলাদেশের উপরে 4টা মূলনীতি হঠাৎ করে চলে আসলো। আপনি শেখ মুজিব যেদিন দেশে আসলো, সংবিধান বাতিল, এই স্বাধীনতার ঘোষণাপত্র বাতিল, শেখ মুজিব আসার পরে সরকার পদ্ধতি বাতিল, সব বাতিল। তিনি এখন প্রধানমন্ত্রী হয়ে সর্বোচ্চ ক্ষমতা নেবে, রাষ্ট্রপতি হওয়ার দরকার নেই। তাজউদ্দিন আমি কিন্তু প্রধানমন্ত্রী হবে, ট্রাকের মধ্যে চড়ে বলেছে থেকে আসার, ভারত থেকে আসার সাথে সাথে 10 তারিখ। এই হইল গিয়া আমাদেরকে এইভাবে করা হয়েছে। এখন আজকে আমাদের যে আলোচনা সেটাতে যাই, আমরা কেন এই মঙ্গল শোভাযাত্রার নামে এই যে ভারতীয় যেই আগ্রাসন সাংস্কৃতিক, তাদের ধর্মীয় যেই ধর্মকে আমাদেরকে দিয়ে পালন করানো হচ্ছে, এটা কেন বলছি, চলেন এখানে থাকি। এখন ধরেন প্রথম কথা হচ্ছে, যেই অনুষ্ঠানটা হয়, আপনি ধরেন কিনা যে 2 দিক থেকে যদি নাকি আপনার এই যে ভিডিওগুলো যদি আপনি একটু চালান, আপনি একটা ভিডিও চালাবেন, মূর্তি পূজা চলে না, মানে ওদের পূজাগুলো চলে না, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, বিভিন্ন পূজা হয় না, ওদের এই পূজাগুলোতে যাবেন, পূজার একটা ভিডিও ফুটেজ চালাবেন, আর নববর্ষের একটা ভিডিও ফুটেজ চালাবেন। চালানোর পরে আপনার কাছে যদি কোনো পার্থক্য মনে হয়, তারপরে আপনি বলেন যে হ্যাঁ আমার কাছে পার্থক্য মনে হয়েছে। আচ্ছা, এই যে ঢোল বাজাবাজি দুইটার ইয়ের মধ্যে আপনার কাছে কোনো জায়গায় পার্থক্য মনে হয়েছে যে ওদের পূজাটারই আমাদের এখানে পূজা করানো হচ্ছে আমাদেরকে দেওয়া, তারপরে সমস্যা নেই, ঢোলটা বাংলাদেশের সাথে যায়। এই যে ছায়ানটের সকালবেলা যায়, তারপরে সেই যে রবীন্দ্রসঙ্গীত, বাংলাদেশের কোন বাঙালি ঐতিহ্যের মধ্যে রবীন্দ্রসঙ্গীত আছে আমার বলেন? আমার ভিডিও যে কজন মানুষ দেখেন, আপনার জীবনে কোন দিন কবে যায় রবীন্দ্রসঙ্গীত শুনছেন? রবীন্দ্রসঙ্গীত এই ভারতীয় এজেন্টগুলো একমাত্র তাদের বাসায় সকালবেলা শোনায়, এরা এটারে বিশাল আকারে রে শিখি খান রে এগুলি করে, এটা ওদের বানানো। এইখানে যেই প্রাণীগুলো তৈরি করা হয়, চিন্তা করেন কত সুকৌশলে আপনার এটা করা হয়। পেঁচা আমার বাঙালি ঐতিহ্যের সাথে কি? পেঁচাকে কেন বাছাই করা হয়েছে? পেঁচা হচ্ছে ওদের লক্ষ্মীর বাহন। আচ্ছা, ময়ূর হয়েছে ওদের কি? এক হইল ভারতের জাতীয় পাখি, আরেক হইল গিয়া এইটা হলো ওদের কার্তিকের বাহন। সূর্য দেখবেন বড় করে সূর্য করে একটা, কারণ কি এটা ওদের, এটাকে ওরা পূজা করে। এটা তো, এগুলি তো খালি ধর্মীয়ভাবে আপনার ঢুকানি হচ্ছে। তারপরে এটার সাথে আবার আওয়ামী লীগের যে বয়ান, আওয়ামী লীগের যে রাজনীতি, সেটাকে বাস্তবায়ন করার জন্য কী করে আপনাদের আমি একটু দেখাই। 2012 সালের আমি কয়েকটা দেখলাম।
2012 সালে সেখানে লেখা হয়েছে মুক্তিযুদ্ধের রাজাকারের বাংলাদেশ, মুক্তিযুদ্ধের অনিঃশেষ। বুঝছেন? তারপরে পরের বছরে একটা করা হয়েছিল, খালেদা জিয়ার মূর্তি বানানো হয়েছে। খালেদা জিয়ার মূর্তি বানায় তার হাতের মধ্যে পেট্রোল বোমা দেওয়া হয়েছে। দেখেন এই ছবি, দেখেন এই পেট্রোল বোমা দিয়া তারপরে পয়লা বৈশাখ পালন করা হয়েছে। পয়লা বৈশাখ থেকে শুরু করে সবখানে খালি অসাম্প্রদায়িক বাংলাদেশ, অসাম্প্রদায়িক, খালি মুসলমানরা সারা দুনিয়ার মধ্যে খালি সন্ত্রাসী এগুলো করে বেড়ায়। এটাই তারা প্রমাণ করতে চেয়েছে এবং এই পয়লা বৈশাখও আমাদেরকে সেই একই জিনিস দিতে চেয়েছে। এখন সিদ্ধান্ত ভাই আপনাদের। বিএনপির যেই মানুষটা আজকে আপনাদের কাছে আমরা খুব শত্রু, আপনাদের অত শত্রু মনে করি না, মানে খুব শক্তিশালী কিছু মনে করি না, সেটা আবার আরেকটা জিনিস, বাট আমরা শত্রু না ভাই। আপনি যদি ইন্ডিয়ার হয়ে যদি নাকি চামচামি করতে চান, আপনি মানে এখান থেকে সরে যান, আপনারা নিয়ে আর কোনো কথা নেই। কেন্দ্র থেকে তৃণমূল, সর্বত্র জামাতের নজিরবিহীন প্রস্তুতি। জামাত শক্তি প্রদর্শন করতে বিরাট প্রস্তুতি নিয়েছে। জামাত কি করবে, কিভাবে শক্তি দেখাবে, বিএনপি কল্পনাও করতে পারবে না। বিএনপি সামনে কঠিন পরিস্থিতি পড়বে। স্থানীয় সরকার নির্বাচনগুলোতে বিএনপি কঠিন ডলা খাবে। বিএনপি পরাজয়ের গ্লানি তাদেরকে ভোগ করতে হবে, কারণ জনগণ তাদেরকে অলরেডি প্রতারক মনে করা শুরু করেছে। আর স্থানীয় সরকার নির্বাচন দিতে বিএনপি ভয় পায় মূলত পরাজয়ের সম্ভাবনা থেকেই, কারণ জুলাই সনদের সাথে বিএনপি প্রতারণা করছে, গুম অধ্যাদেশ বাতিল করছে, মানবাধিকার অধ্যাদেশ বাতিল করছে, বিচার বিভাগ পৃথকীকরণ করা এটা বন্ধ করে দিচ্ছে। তাহলে আপনি বুঝেন যে বিএনপি কোন গোডাউনের মাল। তো দর্শক, এই ক্ষেত্রে জনমত বিএনপির বিরুদ্ধে অলরেডি চলে গেছে। আর জামাত শক্তিশালী প্রস্তুতি নিচ্ছে। জামাত রাজপথে শক্তি দেখাবে, কেন্দ্রে শক্তি দেখাবে, ঢাকায় একদম প্রত্যন্ত অঞ্চলে। জামাত এতটা সংগঠিত হচ্ছে, গোছানোভাবে এবার চলছে। বিএনপি উল্টাপাল্টা কিছু করতে চাইলে বিএনপি টুটি চেপে ধরবে মুহূর্তের মধ্যে। জামাতকে দমন করতে চাইবেন, দমন পীড়ন শুরু করার কয়েকদিনের মধ্যে আপনি জয়বাংলা হয়ে যাবেন। তো দর্শক, বিএনপি দমন পীড়নের পথে যাবে, কিছুদিন দমন পীড়ন চালিয়ে দেখবে যে অবস্থা খারাপ, তারপরে ভালো হয়ে যেতে পারে, অথবা তারা নিজেরাই জয়বাংলা হয়ে যেতে পারে। দর্শক, কালবেলার একটা রিপোর্ট, তৃণমূলে শক্তি দেখানোর বড় প্রস্তুতি জামাতের। স্থানীয় সরকার নির্বাচন কেন্দ্রিক তৃণমূলের শক্তি দেখাবে জামাত, এটা একটা দিক। আর আন্দোলনের শক্তি দেখানোর ঘোষণা জামাত অলরেডি দিয়েছে। শনিবারই আপনারা দেখবেন যে জামাত কি করে। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামাত যে বিক্ষোভের ডাক দিয়েছে, এই বিক্ষোভে বিএনপি সরকার একটা অনক নড়বে। এই বিক্ষোভে জামাতের যে প্রস্তুতি, যে শক্তি দেখাবে জামাত, এবং এটা দেখে বিএনপি অবাক হয়ে যাবে এবং এরপরে বিএনপি ভাববে যে এরকম হরহামেশা সমাবেশের সুযোগ জামাতকে দেওয়া যাবে কি যাবে না। আপনারা দেখবেন যে লোকে লোকারণ্য হয়ে যাবে। এবং বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে জামাত শুরু করেছে, এরপরে শাহবাগে আসবে, তারপরে মানিক মিয়া এভিনিউতে গিয়ে জামাতের কর্মসূচি ঠেকবে। স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত না হলেও এ নিয়ে বসে নেই রাজনৈতিক দলগুলো। জয় পেতে সব দলে নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছে। আরে বিএনপি তো আছে গণবিরোধী সিদ্ধান্ত কার্যকর করার ধান্দা নিয়ে। বিএনপি আছে কিভাবে জুলাই সনদ ঠেকানো যাবে, কিভাবে গণভোট ঠেকানো যাবে, কিভাবে জনগণের সাথে প্রতারণা করা যাবে সেই বিষয়ে তাদের জনগণকে কনভিন্স করার কোনো উদ্যোগ বা চিন্তা নেই। বিএনপি সারাক্ষণ আছে ডিজিএফআই এর এজেন্ডা বাস্তবায়ন নিয়ে। ডিজিএফআই আব্বা বলেছে গুম অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ বাতিল করতে হবে, বাতিল করে দিচ্ছে। বিএনপি আছে বিচার বিভাগ পৃথকীকরণ করা যাবে না, এবং ভারত আব্বা মোদী আব্বা বলেছে যে গণভোট যদি বাতিল না করো বা গণভোট যদি বাস্তবায়ন করো, তাহলে আমাদের তৈরি করে দেওয়া যে সংবিধান, 72 সংবিধান যেটা ভারত তৈরি করে দিয়েছে, পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি যেটা লিখে দিয়েছিলেন 72 সংবিধান, ওটা থাকছে না। আর এখন ক্ষমতায় যদি 72 সংবিধান যদি থাকে, আর ক্ষমতায় জামাত থাকলেও ভারত আছে, আর 72 সংবিধান না থাকলে ক্ষমতায় আওয়ামী লীগ আসলেও ভারত নেই। বিষয়টা হচ্ছে এরকম। এ কারণে এই গণভোট বাতিল করাতে হবে, যেটা বিএনপির মাধ্যমে ভারত করাচ্ছে। বিএনপি এগুলো নিয়ে ব্যস্ত আছে। স্থানীয় সরকার নির্বাচন কেন্দ্রিক বিএনপির তেমন কোনো প্রস্তুতি নেই। বিএনপির স্থায়ী কমিটি বলেন বা বিএনপি নীতি নির্ধারণী ফোরাম বলেন, তারা সরকারি ছলচাতুরি নিয়ে ব্যস্ত আছে। বরং কিছু কিছু রিপোর্টে উঠে এসেছে যে এগুলো নিয়ে ব্যস্ত থাকার কারণে তারা স্থানীয় নির্বাচনের দিকে ফোকাস করতে পারছে না। আর মাঠ চষে বেড়াচ্ছে জামাত বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা ইঞ্চিতে জনগণের সাথে কানেক্টেড থাকছে। জানা গেছে দীর্ঘ সময় পর সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা ও বিজয় লাভের পর এখন স্থানীয় সরকার নির্বাচনে মনোযোগ দলটি। একই সঙ্গে ত্রয়োদশ সংসদের চলমান অধিবেশনের দিকেও নজর রাখছে জামাত সহ 11 দলীয় জোটের শীর্ষ নেতারা। জামাত মাল্টি ডাইমেনশন পলিটিক্স করছে। তারা স্থানীয় সরকার নির্বাচনের দিকে নজর রাখছে, সংসদ কাঁপাচ্ছে, সংসদ থেকে ওয়ার্কআউট করছে, আবার রাজপথ কাঁপাচ্ছে, সব জায়গায় আছে। তার মানে টপ টু বটম, বটম টু টপ, সব জায়গায় জামাত চমক দেখাবে। জামাতের লক্ষ্য রাজধানী ঢাকার 2 সিটি কর্পোরেশন জয়ী হওয়া। এবার শুধু অংশগ্রহণ নয়, বড় ব্যবধানে জয়ের লক্ষ্যে নিয়ে মাস্টার প্ল্যান তৈরি করেছে তারা। এবং ঢাকার 2 সিটি কর্পোরেশনে জামাত জিততে পারে এটা বিএনপিও মনে করে, কারণ ঢাকায় জামাতের যে ভোট সেটা সুষ্ঠুভাবে কাজে লাগালে, নির্বাচন কারচুপি না হলে, যেহেতু বিএনপি ঢাকায় জিতেছে বেশিরভাগ জায়গায় কারচুপি করে, তাতে জামাত ঢাকায় জিতে যেতে পারে খুব সহজে। এ কারণে বিএনপি প্রশাসক বসিয়েছে, নির্বাচন দিতে চাচ্ছে না। অথচ হওয়ার কথা ছিল এতদিনে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাওয়ার কথা ছিল, তবে জামাত নির্বাচন আদায় করে নেবে। ঢাকার 2 সিটি কর্পোরেশনে মেয়র পদে জয়লাভ করা জামাতের লক্ষ্য। এই জন্য সাদিক ক্যাম্পকে প্রার্থী করার কথা চিন্তা করছে।
মানে যাকে প্রার্থী করলে হিট হবে, সম্ভব হবে, সেই চেষ্টা জামাত করছে। এবার শুধু অংশগ্রহণ নয়, বরং বড় ব্যবধানে জয়ের লক্ষ্যে নিয়ে মাস্টার প্ল্যান তৈরি করছে তারা। সব মিলিয়ে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামাতের জোর প্রস্তুতি দেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, মাঠ দখলের এই প্রস্তুতি ভোটের বাক্স কতটা প্রতিফলন ঘটাতে পারে। জামাত ভোটের বাক্স দখল মানে ভোট যাতে জনগণ দেয় এটাও চেষ্টা করছে, এবং রাজনৈতিক ভাবে মাঠ দখল করা মানে আন্দোলন জমানো, এদিকেরও চিন্তা আছে। বহুমুখী পদ্ধতিতে এগিয়ে যাচ্ছে জামাত। একাধিক দায়িত্বশীল নেতা জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচন নিরঙ্কুশ জয়ের লক্ষ্যে চূড়ান্ত পরিকল্পনা নিয়ে এগোচ্ছে জামাত ইসলামী। এরই মধ্যে দেশের বিভিন্ন জায়গায় স্থানীয়ভাবে প্রায় 50 ভাগ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। পর্যায়ক্রমে পরিস্থিতি বুঝে অন্যান্য প্রার্থীর নাম ঘোষণা করা হবে। যদিও জাতীয় সংসদ নির্বাচনের আগেই বিভিন্ন সিটিতে সম্ভাব্য কাউন্সিলররা নিজেদের প্রচার শুরু করেন। এবার সংসদ নির্বাচনের পর উপজেলা, পৌরসভা, এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা প্রচার শুরু করেছে। তবে সংসদ নির্বাচনের পর একদিকে নেতাকর্মীদের মাঝে চাঙ্গাভাব দেখা দিয়েছে, অন্যদিকে প্রত্যাশিত বিজয় না আসায় এ নিয়ে পর্যালোচনা হচ্ছে বলে জানা গেছে। তাছাড়া নির্বাচন কমিশন এখনো স্থানীয় সরকার নির্বাচন নিয়ে একটু ধীরগতিতে এগোচ্ছে। ধীরগতিতে এগোচ্ছে কেন? এটা থেকেই প্রমাণ হয় যে জামাত অনেক এগিয়ে আছে। জামাতের বিজয় দেখে নতুন পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, যে জামাতকে কিভাবে একটু চাপে রাখা যায়, তারপরে বিএনপি কিভাবে একটু সামনে আনা যায়, বা জুলাই সনদ বা এগুলো নিয়ে যে বিএনপির প্রতারণা শেষ হোক, জনগণ এগুলো ভুলে যাক, ফ্যামিলি কার্ডের নামে কিছু বাদ পারি আরো কিছুদিন চলুক, তারপরে যাতে কিছু মানুষ ইমপ্রেসটা, এই ধরনের ধান্দা নিয়ে বিএনপি হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে সিটি কর্পোরেশন মেয়র প্রার্থী, উপজেলা চেয়ারম্যান, পৌরসভা মেয়র এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের জন্য গত ফেব্রুয়ারি মাসের শুরুতেই সংশ্লিষ্ট এলাকায় দায়িত্বশীল নেতাদের কাছে প্রস্তাবনা চেয়েছিল জামাত। এরপর প্রত্যেক সিটি কর্পোরেশন থেকে সম্ভব 3 জনের একটি প্যানেলের কেন্দ্রের কাছে এসেছে। এগুলো যাচাই বাছাই চলছে। মুফতি আমির হামজা, জামাত ইসলামের মাননীয় সংসদ সদস্য, তিনি আজকে বাইরে ওয়াজে একটি মন্তব্য করেছেন নারীদেরকে নিয়ে, এবং তিনি সেই বক্তব্যে বা মন্তব্যে জাতীয় সংসদের 3 জন নারী সংসদ সদস্যের নাম উল্লেখ করেছেন। তাদের বিষয়টি আপনারা ইতিমধ্যে জেনেছেন, যেটি নিয়ে বেশ তোলপাড় শুরু হয়ে গেছে যে তিনি একজন সংসদ সদস্য হিসেবে নারীদেরকে নিয়ে এই ধরনের মন্তব্য করতে পারেন কি না। আমি এই বিষয়টি যখন শুনেছি এবং হালকা দেখেছি বা পুরোপুরি দেখেছি, দেখার পর আমার কাছে যেটি মনে হয়েছে যে জনগণের যে স্বাভাবিক দৃষ্টিভঙ্গির আলোকে অভিযুক্তি এনেছে যে তিনি 3 জন সংসদ সদস্যকে সরাসরি তাদের শারীরিক গঠন নিয়ে বাজে মন্তব্য করেছেন, এবং তিনি এই নারী সংসদ সদস্যদেরকে কার্যত বডি শেমিং থেকে শুরু করে অনেকটাই তাদের ইজ্জত নিয়ে কটু মন্তব্য করেছেন। এইসব নিয়ে আমি নিজেও একটি লেখা লিখেছি। একটু আগে এই ভিডিওটি করবার 15 মিনিট আগে বা 20 মিনিট হবে ম্যাক্সিমাম, আমি একটি ভিডিও করেছি যেখানে খুব কড়া সমালোচনা করেছি আমি জনাব মুফতি আমির হামজা সম্পর্কে। পরবর্তীতে আমাকে এই ভিডিওর মন্তব্য বক্সের মধ্যে কয়েকজন ওই ভিডিওর পুরো লিঙ্ক পুরো ভিডিওর লিঙ্ক পাঠিয়েছে। তা আমি এর আগে দেখেছি, সুতরাং আবার দেখবার কোনো প্রয়োজন ছিল না। তবুও কেন জানি মনে হলো বারবার অনেকে লিঙ্ক দিচ্ছে যে ভাইয়া পুরো ভিডিওটা দেখে এরপর আপনি আবার প্রয়োজনে বা ভিডিওটি করার আগে লিঙ্কটি দেখা দরকার ছিল, অথবা লিঙ্কটি দেখুন এরপর বুঝুন, এই ধরনের অনেক মন্তব্য করছে। আমি আবার ভিডিওটি দেখলাম, দেখে আমি থক হয়ে গেলাম। আসলে সত্যিই আমি থক হয়ে গেছি। এই কারণে আমি তো আসলে সম্পাদনা করি, আমি কিন্তু একটা বিশাল পেজ আমার সামনে যদি আপনি ইংলিশ অথবা বাংলা যেটি লিখে রাখেন, আমি খুব দ্রুত এটাকে পড়ে একদম কয়েক সেকেন্ডের মধ্যে কোথায় কি ভুল আছে আমি ধরতে পারি। আমি নিজে অনেক ভুল করি লিখতে গিয়ে, কারণ আমি একবারে খুব দ্রুত গতিতে লিখে অনেক ভুল থাকে, সেটিকে আমি নিজে ধরি না নিজেরটা, কিন্তু অন্যেরটা খুব ধরতে পারি। তো ভুল করি বলতে কি, ভুল হয়েছে যেটি হলো, এখন তো ডিজিটাল যুগ, অনেক সময় দেখা যাচ্ছে যে অটো কারেকশনের কাছে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়, সেজন্য অনেক কিছু ভুল হয়ে যায়। আমি যেটি বলতে যাচ্ছি মূলত, আমি একটু অবাক হলাম ভিডিওটা দেখে। আমরা যেটি ভেবেছি আর জনাব আমির হামজার যে বক্তব্য, এটি সম্পূর্ণ বিপরীত। আমি আপনাদেরকেও বলবো, আপনার দায়িত্ব নিয়ে দেখুন। তিনি যে কথাটি বলতে চেয়েছেন স্পষ্টভাবে, তিনি বলেছেন যে আমি তো যাই সেখানে কার কোথায় সিট থাকে জানি না, সংসদের ভিতরে যে চেয়ারগুলি থাকে, যাই গিয়ে দেখে আমার 2 পাশেই বড় বড় ভুড়িওয়ালা মানুষজন বসে থাকে। তিনি সংসদ সদস্যদের কথা বলছেন, তো তার 2 পাশে তো ডেফিনেটলি ওই নারী সংসদ সদস্যরা না, তিনি অন্যান্য সংসদ সদস্যদের কথা বলছেন, ডেফিনেটলি বিরোধী দলের সংসদ সদস্যদের কথা তিনি সমালোচনার জন্য উচ্চারণ করেছেন। তখন তিনি বলেছেন যে এদের এমন পেট, বিশাল বিশাল পেট, এগুলি যদি কোনো মহিলারা দেখে তারাও লজ্জা পাবে। আমার চারপাশে আরও মহিলারা রয়েছে, রুবিন ফারহানা কি যেন নাম, এদের কথাও আর 2 জনের কথা উচ্চারণ করে তিনি বললেন যে এরাও দেখলে এরা ভাববে যে বাচ্চা নেই আমরা, পেট বড় হয় ওদের পেট থেকে মনে হয় যেন ব্রিজ কালভার্ট এগুলি বের হবে। তার মানে তিনি বুঝিয়েছেন যে পুরুষ সংসদ সদস্যরা আশপাশে বসে থাকে এক একজনের বিশাল বিশাল পেট নিয়ে, তাদের যে দুর্নীতি করে তারা যে বিশাল দেহ তৈরি করেছে, বুঝাচ্ছে যে মানে অর্থবিত্তের যে মালিক তারা, এদের এমন বিশাল পেট করেছে যেসব পেট দেখলে নারীরাও যারা গর্ভবতী হওয়ার পর পেট অনেক বড় হয়, সেসব নারীরাও দেখে লজ্জা বোধ করবে, এত বড় বড় যেখানে উকুনও মারা যাবে। তিনি আসলে ওইভাবেই বোঝাতে চেয়েছেন। আমরা আসলে তিনি স্পষ্টভাবে চাবিয়ে কথা বলেছেন বলে বুঝতে, তবুও আমি মনে করি যে কোনো সংসদ সদস্যকে নিয়েও তিনি এভাবে মন্তব্য করতে পারেন না। তবুও যেখানে দুর্নীতিবাজ থেকে নিয়ে
আরও কড়া মন্তব্য করলেও কোনো কিছু যায় আসে না, আরও স্পষ্ট করে মানুষের কাছে তুলে ধরা উচিত, কিন্তু আরও স্পষ্ট হওয়া উচিত আসলে তিনি কী বোঝাতে চেয়েছেন সেটিকে আরও বেশি ইন ডিটেল বিস্তারিত জানানো উচিত। না হলে মানুষ বিভ্রান্ত হয়, কারণ ওনার মতো একজন আলেম এবং পাশাপাশি দায়িত্বশীল একজন রাজনৈতিক নেতা, জামাত ইসলামের দায়িত্ববান একজন রাজনৈতিক নেতা, পাশাপাশি তিনি জনগণের কাছে একজন ভালো ওয়াইজ হিসেবে পরিচিত, এবং তিনি ইসলামকে প্রতিনিধিত্ব করেন, গবেষণা করেন, মানুষকে ইসলাম ধর্ম সম্পর্কে সচেতন করেন। সুতরাং তার ব্যাপারে কেউ কোনো ধরনের কটু মন্তব্য করবার মতো সেই সুযোগ তিনি তৈরি করুক, এটি আমরা কোনোভাবেই চাই না। এবং আমি মনে করি যে আরও বেশি মানে ফ্রি হওয়া উচিত, নারীদের সম্পর্কেও তিনি আরও সচেতন করানো উচিত। জনগণ যেন কোনোভাবেই মানে ধর্মীয় রাজনীতির কী বলা যায় এটাকে, দৃষ্টিভঙ্গির প্রকাশ করতে গিয়ে কোনো নারী যেন কোনো বক্তব্যের কারণে ছোট না হয়, সেসব বিষয়েও আমি মনে করি তাদের আরও সচেতন হওয়া উচিত। তবে আমি যতটুকু বক্তব্য শুনেছি, আমি যতটুকু বুঝলাম আসলে তিনি কোনো নারীকে কিন্তু ছোট করেননি, বরং তিনি বুঝাতে চেয়েছেন যে নারীরাও লজ্জা পাবে, এত বড় বড় দুর্নীতির পেট তিনি তার চারপাশে যারা পুরুষ সংসদ সদস্যরা রয়েছে তাদেরকে তিনি কথাগুলি বলেছেন, এবং যেসব নারী সংসদ সদস্যদের নাম উচ্চারণ করেছেন তিনি তাদেরকে তিনি কোনোভাবেই অপমান করেননি। এটা হয়তো বোঝাতে বা বুঝতে ভুল হয়েছে আমাদের, এটি বিষয়ে আমি মনে করি যে আবারও সবার ভিডিওটি আবার ভালো করে দেখা উচিত। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।